প্রত্যেককেই প্রত্যেকের ভালোবাসা মানতে হবে, কোনো কিছু না দেখে। উনি বললেন যে আপনি কি করেন, নামাজ পড়েন না দাড়ি আছে না নেই, আপনার 3টা বিয়ে আছে না 72টা বিয়ে আছে, দ্যাটস ইওর ম্যাটার। বাট কমিউনিটির ক্ষেত্রে যখন, সমাজের ক্ষেত্রে যখন আসবো, তখন আমরা এক চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি। এটাতে আমি সমর্থন জানাচ্ছি যে খুব ভালো উনি কথা বলেছেন। দ্বিতীয়, এই গণমঞ্চ, ওনার আর একটা কথা যে এটা 1002, সত্য কথা, এটা একাই কেন্দ্রীয় কমিটির সভাপতি। কিসের কেন্দ্রীয় কমিটি? জীবনে আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি কুন্ডি গেছে না, ও কেন্দ্রীয় কমিটির সভাপতি। হ্যাঁ, সর্বভারতীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি। উমুকের চেয়ারম্যান, তুমুকের 72টা। বলছে যে না, আমাদের কেন্দ্রীয় কমিটির থেকে মিটিং ডেকেছে। কিসের? 72টা ফ্ল্যাশটুক নিয়ে কেন্দ্রীয় কমিটি। তো এই কমিটি 2009 সালে, ওই যে নুরুল সাহেব বসেছিলেন, যিনি চলে গেলেন, 2019 সালে প্রথম উনার ডাকে আমরা সমস্ত কড়েয়া থানার সামনে, ওই দিন আমার সাথে ওনার প্রথম পরিচয় হয়েছিল। তো ওটা যে 2019, এটা 2025, আজ অবধি কিছু হয়নি। তো এক বা একত্রিত আমরা হতে পারছি না এই কারণে, কারণ প্রত্যেকটা জিনিসে আমাদের স্বার্থ বা সিদ্ধি লুকিয়ে থাকছে, যে এই মঞ্চে গেলে আমি কি পেলাম পাবো। এই যে আনিসুর সাহেব এবং এই জজ সাহেবরা মিলে যে সমস্ত প্রোগ্রাম করছিল, তার মধ্যে একজন ছিল কেক কেটে গেছে, ও নামিয়ে করেছে বিভিন্ন রকম। তো মূল যেটা কথা হলো, আমি যেটা অবজার্ভ করেছি, আমি কিন্তু অত্যন্ত, আমাকে অনেক সময় অনেকে বলে যে আপনি একটা হাইকোর্টের উকিলের ভাষা এরকম হয়, আপনি একটা হাইকোর্টের উকিল সুন্দরভাবে কোট জামা প্যান্ট পরে সুন্দরভাবে বক্তব্য দিবেন জাতির সামনে, সমাজের সামনে, আপনি একেবারে ওই ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ঠেলাওয়ালার মতন কথা বলেন। ইয়াস, বলি, কারণ সেই ভাষাটা 80% লোক বোঝে। আর আপনার মতন প্যান্ট শার্ট পরা লোক 20% যে ভাষায় কথা বলে, আপনার মতন লোক সমাজের অকেজো মানুষ না। আপনি আমার ভিডিওটা দেখবেন না, আপনি আমার দৌড়ে আমার কাছে সেলফি তুলতে আসবেন না, আপনি আমার প্রশংসা করবেন, কিন্তু 80% লোক তারা আমার ভাষা বোঝে। তার সাথে সাথে আপনি যে প্যান্ট শার্ট পরা, ফুল প্যান্ট পরা লোক, আপনিও বুঝেন। আপনি বুঝে শুনে, আমি একটা ভোটার কার্ড কীভাবে ঠিক করতে হয় এই পরামর্শ দিলাম, আপনি কিন্তু শুনলেন, শুনে পকেটে হাত দিয়ে ঠিকই ভালোই বলেছে, করতে হবে, কিন্তু আপনি আপনার পড়োশি বা প্রতিবেশীকে বললেন না। কিন্তু একটা ভ্যানওয়ালা যখন আমার ভাষা শুনে এই ভোটার কার্ড কীভাবে ঠিক হয় এটা জানলো, তো ভাইকে বললো, ফুফাতো ভাইকে বললো, আর কিছু ভাইকে বললো। তাহলে আমার মোটোটা ছিল এই, যে আপনার মতন কোট প্যান্ট পরা কাগজপত্র দেখে ভিডিও বানানোর দরকার নাই, আমার 80% লোককে বাঁচানোর দরকার আছে। আপনি সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আপনার আর এগুলোর দরকার নেই। আজকে আমরা এখানে যে বক্তব্য দিচ্ছি, দেখুন ভালো করে মঞ্চের কথা বলেন, ওনার প্রত্যেকটা কথাই আমাকে ভালো লেগেছে। এর আগে ওনার প্রতি যে ধারণা, আজকের ধারণা হলো, ওনার প্রতি যে আমার ধারণা ছিল বা এগুলো ক্লিয়ার হলো। দুটা কথা, এক হলো উনি বললেন যে কাগজপত্র নিয়ে এগোতে হবে, এটা আমি বিশ্বাস করি। আমি মুফাক্কিরুল ইসলাম এই বয়সে এসে আমার সুন্দর স্ত্রীর সাথে রাত্রেবেলা দিনে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে যখন বাড়ি যাই, আমার ছেলে মেয়েকে নিয়ে যখন আমি বিছনাতে ঘুমাতে যাই, আমার স্ত্রীর সাথে আমি ঘুমাতে পারি না। আমি একটা ইয়াং ছেলে, এই জাত এই কোন দিকে গেছে আপনাদের ধারণা নেই। কারণ বর্তমান দিনে ভারতবর্ষের এমন কোনো কর্নার নেই যে কর্নারগুলোতে আমরা গেছি। অত্যন্ত আক্ষেপ হয়, দুঃখ হয়, কষ্ট হয়। উনি যে বললেন যে আমি কিছুই করতে পারছি না, গোরগাঁয়ে আমাদের লোককে মারছে, আমি কিছুই করতে পারছি না, এই আফসোসে নিজের স্ত্রীর সাথে ঘুমাতে পারি না। এই হলো আমাদের পরিস্থিতি। আর আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু মানুষগুলোকে খুঁজছি, কে এমন আছিস বলতো, একটু জাতের জন্য কাজ করবি। এই জিনিসগুলো আপনাদেরকে 2-3টা উদাহরণের মাধ্যমে বলি। একটা মসজিদের জন্য চাঁদা তুলতে গেছি মুম্বাই, মসজিদের সেক্রেটারি বললো চলো, মৌলভী সাহেবের ছেলে তুমি যাবে, একটু চাঁদা ফাঁদা তুলবো। আমরা ঠিক আছে চলো। চৌপাটির পাশে দোকানে গিয়ে চাচা কিতনা লিখেঙ্গে, তাই বলে ছোট দোকান ক টাকা দিবে, আমাদের দিকে দেখে অভ্যাস আছে, কত দিবে, মনে মনে ভাবলাম 500 দিবে, কিন্তু উনি বললেন যে ঠিক আছে 2500 লিখিয়ে, তো বহুত আতা হ্যাঁ 2500 লিখিয়ে। তো মনে মনে বললাম যে 2500 টাকা দেবে, মনে মনে বলছি, কিন্তু মুখে বলছি যে আর একটু বাড়িয়ে দিলে হয় না। তো এটা আমাদের অভ্যাস, বললাম, কিন্তু 2500 টাকা দিল। আমি সেই দিন, তখন আমার মোট ঠিক মতন গাজেনি, এখন তো 1-2টো পাকতে লেগেছে, সেই দিন আমার সমাজের অবস্থা বুঝে নিয়েছিলাম যে মানুষকে দান করার জন্য টাকা, অর্থ দান করার লোকের অভাব নেই। আপনি টাকা নিতে পারবেন না মশাই,
আমার সমাজে আমার জাতিতে এমন এমন মানুষ, দানি মানুষ আছে যে আপনাকে দান করে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, আপনার একটা সংগঠনকে একাই পুষতে পারবে, এরকম মানুষ আছে। কিন্তু আপনাকে দিচ্ছে না দানটা। কি করে দিবে? আপনি মসজিদের জন্য চাঁদা তুলতে গেছেন, দাড়ি এতটি দাড়ি আছে, টুপি আছে, সিগারেটটা জ্বালিয়ে যেতে যেতে বলছেন যে মসজিদের জন্য চাঁদা দে। তো আমার দেখে মনে হলো যে এই টাকা খেয়ে নিবে, এ মনে হয় চুক্তাতে টাকা উঠাতে এসছে, এ মনে হয় চুক্তাতে টাকা উঠাতে এসছে। আর মোফাক্কেরুল ইসলামের জনপ্রিয়তা সম্বন্ধে কেউ বলতো না। কেন? কারণ জাতির স্বার্থে নিঃস্বার্থভাবে আপনি গ্রামে গিয়ে মানুষের কষ্টের কথা যদি আপনি ভাবেন, তাহলে সমাজ আপনাকে দিবে। সমাজকে আপনি নিঃস্বার্থভাবে দিয়েছেন তো? এই প্রশ্নটা করুন, আপনাকে জাতি দিবে। আমাকে পশ্চিমবঙ্গের এমন কোনো একটা জায়গা নেই যেখানে আপনি ফ্যানে করে, ঠেলাতে, টুটোতে করে ফেলে দেন, গিয়ে মানুষ মাথায় করে এনে বাড়িতে পৌঁছে দিবে। কারণ মানুষের জন্য কথা বলেছি, তার জন্য নিজের অনেক কিছু হারিয়েছি। মানুষের জন্য কথা বললে মানুষ আপনাকে সম্মান দিবেই, এটা আমার বিশ্বাস। নাম্বার 2 হলো যে টাকা পয়সার কোনো অভাব নেই আমার জাতির, কিন্তু ভালো মানুষ। আমি মোফাক্কেরুল ইসলাম, আমি দান করবো। আমি এই যে আমার ছোট ভাই বাগানে এখানে বসে আছে, আমি আজ থেকে 23 দিন আগে ভেবেছি যে আমি 5 লাখ টাকা দান করবো। আমি ব্যক্তিগত, এগুলো আক্ষেপ এবং দুঃখের কথা, 5 লাখ টাকা দান করবো। কাকে করবো খুঁজে পাচ্ছি না। আমি মোফাক্কেরুল ইসলাম দান করবো 5 লাখ টাকা। আমার আল্লাহ অনেক টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, আমি 5 লাখ টাকা দান করবো। কাউকে খুঁজে পাচ্ছি না। একে যদি দিই তো দীঘায় বউকে নিয়ে ঘুরে গিয়ে 50,000 টাকা খরচ করে দেবে। একে যদি দিই তো তাহলে ও দার্জিলিং চলে যাবে। আমি সেই মানুষকে টাকা দিব না। আমি দেখছি যে এই ভদ্রলোক একটা ব্যবসা করছে, ব্যবসাটাতে সত্যিকারই ওকে যদি কেউ 50,000 টাকা দেয়, ও তাহলে তার পরিবারকে নিয়ে এগিয়ে যেতে পারবে, তাকে দিব দান। ওইরকম লোককেই খুঁজে পাচ্ছি না। চেহারার ভিতর চেহারা, এক্ষুনি যদি আমি মনে করি যে এই লোককে দিলাম, তো ও আগে একটা রিপোর্টার, এই ছেলেটা গরিব রিপোর্টার, একে যদি দিই তো এক্ষুনি ও আইফোন কিনে নেবে, যদিও প্রয়োজন নেই ওর, এক্ষুনি আইফোন। আমি এই রিপোর্টারকে 5 লাখ টাকা দান করব। ও সবার আগে একটা আইফোন কিনবে, ও সবার একটা গাড়ি কিনবে, এটা যেটা ওর দরকার নেই, এটাতেই ওর কাজ চলছে। ও যদি মনে করে যে আমি একটা ক্যামেরা কিনবো, তাহলে ওকে টাকা দিতে। তো এইরকম মানে আমি শুধু মানসিকতাটাকে বোঝানোর জন্য বলছি। তো আন্দোলনের যে বিষয় সেটা হলো যে আমাদেরকে এগোতে হবে। এই সময় গল্প গুজব বা এই করে না, ফুল প্যান্ট হাফ প্যান্ট পরে না। গান্ধীজি, আমি ওই টিভিতে দেখছিলাম যে গান্ধীজি যখন ব্যারিস্টার পাস করে আসলো ইন্ডিয়াতে, তখন বললো যে আমি এরকম কোট শার্ট প্যান্ট পরে কী করে মানুষদের কাছে যাব দেশ স্বাধীন করার কথা বলতে। তো উনি নির্বস্ত্র হয়েছিলেন নাকি, দিয়ে একবারে ওই একটা ইয়েতে। তো আমাদেরকেও এখানে বসে এসিতে বসে, হ্যাঁ ঠিক আছে করনা হোগা, করনা চাইয়ে, করনা হলা, এগুলো ভালো হতো, অমুক হতো, তুমুক হতো, এগুলো কোনো কাহিনী চলবে না। এগুলো কাহিনী প্রত্যেক দিন এরকম মিটিং অনেক জায়গায় হচ্ছে। আমি এই বয়সে এই জায়গাতে এসে এমন এক পরিস্থিতিতে, যেই জায়গাতে আমি বললাম যে আমার স্ত্রীর সাথে আমি ঘুমাতে পারি না, সমাজ এবং দেশের কথা চিন্তা করে, আমার জাত এবং কমের মানুষের কথা চিন্তা করে, তাদের আর্থিক অবস্থা, মানসিক শারীরিক অবস্থা সমস্ত কিছু দেখে, ঠিক এই পরিস্থিতিতে এরকম একটা সংগঠনের যখন আমি কথা শুনলাম, সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে এখানে এসেছি। কারণ প্রত্যেকটা জায়গাতে একবার করে যাই, গিয়ে দেখি ও মমিন সাহেবের মিটিং, মমিন সাহেব নিজেই ব্যস্ত, নিজেই মস্তান, নিজেকেই পণ্ডিত মনে করে থাক, মানে আপনি আপনার মতন পণ্ডিত্য নিয়ে থাকেন, চললাম আমি। কিন্তু আমরা যে ইউনাইটেডলি ভাবে নিজের পণ্ডিত্যটাকে রেখে জাতির জন্য শুধু ভাবছি, এরকম সংগঠন পাওয়া যাচ্ছে না, এরকম সংগঠন পাওয়া যাচ্ছে না। এই যে এই সমস্ত মানুষগুলো, আমি নিজে আনসুর সাহেবকে বিভিন্ন রকম বলেছিলাম যে আমার প্রফেশন বা ব্যবসার দিক থেকে আমি কিন্তু খুব ভালো পরিস্থিতিতে আছি। তো আমি আনিসুর সাহেবকে বলেছিলাম যে ঠিক আছে আমি মামলা মোকদ্দমাগুলো দেবো, ভাই এই ভাইকে বলেছিলাম, কিন্তু এদের থেকেও বেশি ইন্টারেস্টেড এরা সমাজকে নিয়ে ভাবে। আমি নিজেই বলছিলাম, এই যে স্বীকার করছি, আমি সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তাতে ইন্টারেস্টেড না। মোফাক্কেরুল ভাই ওই জায়গায় একটা মিটিং আছে, মোফাক্কেরুল ভাই এই হয়েছে, তো এগুলোতে ইন্টারেস্ট। আমি বুঝে নিলাম যে টাকা পয়সার ব্যাপার না, সমাজ নিয়ে ভাববে, চলো বাবা তুমি সমাজ নিয়ে থাকো। তো এইরকম যখনই আমরা দেখলাম যে এই সমস্ত মানুষগুলো একত্রিত হয়েছে, তখন কিন্তু আবার নতুন করে একটা মনের সঞ্চার হয়েছে। আমি কিন্তু কাউকে বিশ্বাস করি না। আমার ক্লায়েন্টে আমার অফিসে যদি যান, তাহলে আমি মানুষকে মানুষ মনে করি না, জন্তু জানোয়ার মনে করি। কারণ মানুষ এখন এই বর্তমান দিনে 2025 সালে জন্তু জানোয়ারের থেকে খারাপ হয়ে গেছে। এক্ষুনি 1 সেকেন্ডের মধ্যে আপনাকে প্রণাম করে নেবে, ও মোফাক্কেরুল নমস্কার প্রণাম, 2 সেকেন্ডের মধ্যে আপনার পা ধরে ফেলে দেবে। 2 সেকেন্ডের মধ্যে একটা ক্লায়েন্ট আসলো আমার কাছে, সে বললো আপনি ভগবান,
আপনি এই, আপনি ওই, উমুক তুমুক, পা ধরে পারলে জুতা ফুতা খুলে নিয়ে বাড়ি চলে যায়। বাপরে, মনে হচ্ছে ভরত, রাম ভরতের পাদুকা পেয়েছে, পাদুকা নিয়ে চলে যাবে। 4 দিন পর যখন কোনো রকম কারণে আইনটা আইনের মতো চলে, উকিলের আইন না তো, উকিলের বাপের আইন, আইনটা আইনের পদ্ধতিতে চলে, যখন দেখলো যে এরকম পরিস্থিতি, তখন পারলে পাটা কেটে নিয়ে চলে যাবে। বা 10টা লোককে বলে বেড়াচ্ছে, হ্যাঁ গেছিলাম ধর, কিছুই না, ফাঁকা আওয়াজ, এই ওই যে সেই। তো এই হলো মানুষের চরিত্র। তো আমার কাছে ক্লায়েন্ট আসলে তাদেরকে মানুষ হিসাবে ট্রিট করি না, আমি অমানুষ হিসাবে ট্রিট করি, কারণ তারা অমানুষ সত্যিই হয়ে গেছে, মানুষ অমানুষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে এরকম একটা সংগঠন যদি পারে সমাজকে, আর আমরা যদি মনে করি দিল থেকে, তো এরকম সংগঠনকে হাওয়াতে উড়িয়ে দেওয়া যাবে। উনি বললেন যে প্রচার বা ইয়ের ব্যাপার নেই, এগুলো আছে, কিন্তু ওনার যুক্তিটা ঠিক যে কাগজ কলমে বেশি করতে হবে, এটা একদম 100% ঠিক, যে ফুঁকো আওয়াজ মেরে দিলে খালি হবে না। আমি বিভিন্ন সময় যে ওয়াকফ বোর্ডের বিশাল গরম গরম বক্তব্য দিয়েছি, এই করেছি সেই করেছি, কলকাতা আসো, ব্রিগেড আসো, কেউ মামলা করেছে, তো ওটা হচ্ছে অথেন্টিক এবং কাজের। কিন্তু জাতিকে জাগাতে অনেক সময় এই ফুঁকো আওয়াজগুলো দরকার বলে আমরা ফুঁকো আওয়াজগুলো দিই, কারণ জাতি এটা চাইছে। কারণ আমি কুমেদপুর, হরিশ্চন্দ্রপুর জেলার মালদার, আমি একটু সময় নিয়ে নিচ্ছি, এই জিনিসগুলো, অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। তাই আমি দীর্ঘক্ষণ ধরে আমি কিন্তু এখানে বসে আছি, যে আমি লাস্টে বলবো একদম শেষের দিকে। তো আজকে এসআইআর কি, এনআরসি কি, সংবিধান কি, দাদুর উমুক কি, দাদুর 62 সালের দলিল কি, এটা বোঝাতে এই লোকটিকে কোনো দরকার নেই। দরকার এখান থেকে মালদা জেলার শেষ প্রান্ত স্টেশনের নাম হচ্ছে কুমেদপুর। কুমেদপুর থেকে 3 কিলোমিটার ভিতরে একটা গ্রাম আছে, ওই গ্রামে সকাল 6টার সময় যখন আমি গাড়িতে নেমে 3টা স্করপিও নিয়ে দাঁড়ালাম, তো চাচা বাবাজি যারা আছে তারা চা খাচ্ছে এবং গ্রামের গল্প করছো খালি গায়ে। তো আমি সেই দিন, আমি এগুলো অভিজ্ঞতার কথা বলছি, এক যে দানের টাকার দেওয়ার লোকের অভাব নেই, দ্বিতীয় হলো যে আমরা একে অপরকে চিমটি কাটাকাটি করছি, তৃতীয় খাস দিলে আমরা কোনো সংগঠনই করি না, নিজের স্বার্থ লুকিয়ে থাকে, নেম ফেম বিভিন্ন রকম ব্যাপার ট্যাপার থাকে, চতুর্থ হলো এই যে আমরা ওই লোকটাকে, আমি এসআইআর বুঝি, আমি এনআরসি বুঝি, আমার বাপ হাই স্কুলের মাস্টার রিটায়ার্ড করেছেন, উনি এনআরসি এসআইআর বুঝে, কিন্তু ওই লোকটাকে জাগাতে হবে যেই লোকটা এখান থেকে বিতাড়িত হওয়ার সম্ভাবনা আছে। কে না, তো ওই হরিশ্চন্দ্রপুরের 3 কিলোমিটার গ্রামের ভিতরে যে বয়োজ্যেষ্ঠ চাচা বাবাজি যারা আছে, তাদেরকে যদি বলি এসআইআর কি, ওরা কিছুই জানে না, চায়ের দোকানে মুরগি আছে হ্যাঁ করছে। তো ওই লোকটি যদি সচেতন না হয়, তাহলে আমার আন্দোলন করে লাভ কি? আমার জন্য কি আমি আন্দোলন করছি? আমার বাপকে কবর দেওয়ার জন্য ওয়াকফ আন্দোলন করিনি। আমি বলেছিলাম বক্তব্যে যে আমার বাপকে যদি মারা যায়, তাহলে ধর্মতলার বুকে হাইকোর্টে পিটিশন করে যে কোনো নেটওয়ার্ক চেন ধরে আমি ধর্মতলার বুকে আমার বাবাকে কবরস্থ করতে পারবো। এই জয়নাল, তোর বাপকে পারবি না তুই, তোর জন্য তোকে বলতে এসছি। তো ঠিক তেমনই এই মানুষগুলোকে তাদের অসুবিধার কথা তাদের কাছে গিয়ে পৌঁছে বলতে হবে, এবং তারা যদি না জাগে, আমরা দিনে 3 বার করে জাগি আর 3 বার করে বসি, আমাদের কোনো কিছু যায় আসে না। না এনআরসিতে আমাদের যায় আসে, এখানে যতগুলো লোক বসে আছি যারা সংগঠন করছি, না এনআরসিতে আছে, না এসআইআরে আছে, না কোনো কিছুতে নেই। তো যাদের আছে তাদেরকে নিয়ে আমাদেরকে বসতে হবে এবং বুঝাতে হবে জিনিসগুলো। এই ক্ষেত্রে এই সংগঠন চালাতে গেলে অত্যন্ত আন্তরিকতার সাথে, লাস্ট সময় আর নেই সংগঠনবাজি করার, গ্রুপবাজি করার, একে অপরের দোষ দেওয়ার। আমি বারবারই একটা কথা বলছি যে সরকার এবং বিভিন্ন জায়গা ঘুরে যে বর্তমান পরিস্থিতি দেখেছি, এই পরিস্থিতিতে একদিন 1 সেকেন্ড আপনার হাতে সময় নেই যে আমরা একটু গ্রুপবাজি করে নিই, তারপর না হয় এক হবো, না নেই, এক্ষুনি এই যে এক্ষুনি এক হতে হবে, আপনাদের এক্ষুনি এক হতে হবে। মঞ্জু লস্কর শিক্ষা প্রতিষ্ঠান চালায়, মহিলা মানুষ, মুসলমান মানুষ, মহিলা, কি ব্যাপার এত গাড়ি নিয়ে ঘোরার কোন দরকার আছে, 72টা লোক যায়, আরে তোর কি? মঞ্জু লস্কর নামটা হচ্ছে মঞ্জু লস্কর, মহিলা মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাব, চল। মোফাক্কেরুল ইসলাম কি করে না করে, চল। উমুক ওর বেটিকে উমুক জন পালিয়ে, তোর বাপের কি? সালা লালকৃষ্ণ আদবানির বেটি যদি মুসলমানকে বিয়ে করে সে রাজনৈতিক নেতার বড় পদে থাকতে পারে, তো তোর এটাকে নিয়ে ভুটভুটি টানাটাকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছিস কেন? তো এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে কে আমাকে ডাকবে? ওই যে উনি বললেন যে রাজনৈতিক নেতৃত্বকে আমি ঠুকরে দিয়েছি, সরকার বলছে এই হচ্ছে। 2019 সাল থেকে এনআরসি নিয়ে বক্তব্য দিই, সবাই জানেন। তো আমার কাছে যে রাজনৈতিক দলের অফার বা আসেনি, আমরা ওগুলো করেছি। আরে সেগুলো চাইলে এখানে কেন আসবে? এটাতে আসতে হবে।
সেগুলো চাইলে কালীঘাটে যাব, সেগুলো চাইলে ওই কি আর একটা মুরলীধর স্ট্রিট আছে ওখানে যাব। নিঃসন্দেহে তারা আমার বাক স্পিরিট এবং সমস্ত কিছু দিয়ে নির্দিষ্ট একটা জায়গা দিয়ে দেবে, ওগুলোর জন্য যায়নি তো। আমি তো বাঁচাতে চেয়েছি সেই ওই যে কি বলে মুর্শিদাবাদের অমুক স্টেশনের ভিতরে 3 কিলোমিটার দূরে যারা এই দেশ সম্পর্কে। চাচাজি সালাম আলাইকুম। হ্যাঁ কি বাবা, তো ওয়াকাফ যে তোমার বাপের কবরটা নিতে পারে, আমরাই সব এগুলো কে নিবে এখানে? তাই দেখছি। কি দেখবি তুই শালা বুড়া, তুই কি দেখবি? না তোর বাপ দেখতে পেরেছে, না তোর দাদু দেখতে পেরেছে এই স্বাধীনতার পর আমার বাপ কিছু আটকাতে পেরেছে? আমার দাদু কিছু আটকাতে পেরেছে? পারেনি। এটা স্বীকার করছি যে হ্যাঁ পারেনি, আমার বাপও কিছু করতে পারেনি, আমার দাদু কিছু করতে পারেনি। কিন্তু পাঞ্জাবিরা আটকে দিয়েছে কৃষি বিল। পাঞ্জাবিরা 5% লোক আটকে দিয়েছে, 2 বছর ধরে আন্দোলন করেছে, দিল্লির সড়কেই পড়ে আছে। আর তোমার কালকে তো আমার তো সোমবারের দিন কি বলে এটা, সোমবারের দিন আমার কোর্ট আছে, বাবা 4 লাখ টাকা ইনকাম ছাড়ি থাকি এখানে আন্দোলন করতে। তো এই যে পরিস্থিতি, তো আমরা আন্দোলনগুলোও এইভাবে করেছি। এই তো লেতার প্যাতার লেতার। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে বিহারে উত্তরপ্রদেশে এত হিন্দু মুসলমান হচ্ছে, তো ওই যে কই ভাই মুর্শিদাবাদের যে বলছিলেন, ওই যে পিছনে বসে আছে দাদা বলছিল যে পার্সেন্ট অনুযায়ী যে পার্ট টাইমার মুসলিম আর অমুক ইসলাম। মেন থট, রাজনৈতিক বিদ্যার মেন যেটা থট, আমাদের এখানে যে মুসলিমগুলো আছে সেগুলোও নমস্কার সালাম আলাইকুম করা, আর এখানেও যারা হিন্দু আছে তারাও নমস্কার সালাম আলাইকুম করালো। বিহারে শুক্রবারের দিন দেখবেন জুম্মা মসজিদ ভর্তি হয়ে গেছে, এর পাড়াতে হবে না। তো ওদের ওখানে যেরকম ওরা একদম বজরং দলের হিন্দু, ওই রকম একেবারে ওই রকম মুসলিম। আর আমরা হ্যাঁ ঠিক আছে নমস্কার জিন্দাবাদ। ওই জন্য কিন্তু স্ট্রং কেউ এসে বীজ ভরতে পারছে না। আমাদের যে কেউ এসে আমাদের এলাকার বা রাজ্যের কোনো হিন্দুকে একেবারে উত্তরপ্রদেশের হিন্দুর মতন তৈরি করতে পারছে না, জয় শ্রীরাম জয় বাংলা বলতে পারছে না। তো ঠিক তেমনই আমি মোফাক্কেরুল ইসলাম বা আমরা কোনো মুসলিম পাড়াতে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঠিক মনে বলতে পারছি না, ওরাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার সামনে বললো, ওইখানে গিয়ে আবার দুর্গাপূজার কমিটির সভাপতি হয়ে গেল। তো এরকম আমরা যেমন মুসলমান আর তারা তেমন হিন্দু বলে আমাদের মধ্যে কিন্তু এখনও বিজেপি বা মুসলিম লীগ আসতে পারেনি না। ওই আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দল আসতে পারছে, কেন পারছে না? কারণ আমরা ওই টানা ল্যাপটা মানুষ। হ্যাঁ ঠিক আছে নমস্কার, কিন্তু অন্য জায়গাগুলোতে যেমন তারা তেমন তারা। এই পরিস্থিতিতে আমাদের একটাই কাজ, দেশের মানুষগুলো যারা 80% মানুষ যারা গ্রামে আছে তারা বিপদগ্রস্ত আছে, আমাদের উদ্দেশ্য একটাই হবে যে ওই মানুষগুলোকে কানে কানে জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়া।